কিরিটি কিছুতেই বিশ্বাস করতে চায় না যে সিগারেট অর্থাৎ ধূমপান করাটা একটা নেশা। কোনো যুক্তি নেই, তবু সে তর্ক করবেই। কিরিটির যুক্তি হচ্ছে মদ্যপান, ধূমপান বা জুয়া খেলা কোনোটাই নেশা নয় যতক্ষণ না সেটা অর্থাৎ অভ্যাসটা মানুষের মনুষ্যত্বকে গ্রাস করেছে। তবে হ্যাঁ, গ্রাস মানে মৃত্যু। গ্রাস করেছ কি মরেছ। আজকের কাহিনীটা সেই বিশ্বাসেরই একটা উদাহরণ। গল্পটির নাম নেশা, লেখক ডক্টর নিহারঞ্জন গুপ্ত। কিরিটি মৃদু গম্ভীর স্বরে বলে চলে, অভ্যাস মতো দু চোখের পাতা বোঝা, আরাম কেদারাটার উপরে গায়ে এলিয়ে পড়ে আছে। কিন্তু লোকে কি অত কথা ভেবে নেশা করে? ওড়াতে শুরু করে, তারপর অভ্যাসে হয় পরিণত, তখনই সেটাকে বলবো নেশা। কিরিটি বলে, এ কথা আমি বিশ্বাস করি না। সুব্রত তীব্র প্রতিবাদ জানায়, দেখো, বিশ্বাসের ব্যাপারটা রিলেটিভ, আপেক্ষিক। তুমি যেটা বিশ্বাস করো না আমি হয়তো করি, আবার তেমনি আমি যেটা করি তুমি হয়তো করো না। আচ্ছা, এই যে তুমি সিগারেট খাও, তুমি যতই অস্বীকার করো না কেন, আমি বলবো এটা তোমার একটা নেশাই। না, নেশা নয়, কারণ ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে ধূমপান ত্যাগ করতে পারি, কাজে এটা নেশা নয়। তাই তো বলবো, যতক্ষণ তুমি নেশাকে ধরেছ ততক্ষণ ক্ষতি নেই, কিন্তু যেই নেশা তোমাকে ধরেছে তখনই চিটপটাং। আমি সিগারকে খাই, সিগার আমাকে খায় না, অতএব বুঝেছ, আমি নেশা করি না। একদিন যে সিগার তোমাকে খাবে না তা কে বললে? নো গ্যারান্টি। আমি বা আমার আত্মবিশ্বাসী আমার গ্যারান্টি। ওটা তোমার অহমিকা। অহমিকা মানুষের মস্ত বড় একটা অলঙ্কার, যদি সেটা সোনার হয়। ভেবে দেখো তো একবার, অহমিকার মতো অলঙ্কার অর্থাৎ গৌরব মানুষেরা হতে পারে কি? তবে সে অহমিকা সবার চোখে পড়বে, কিন্তু চোখকে পীড়া দেবে না, হুল ফোটাবে না। শোনো, একটা গল্প বলি, অহমিকার নয়, তোমার ওই নেশারি। কিরিটির জবানিতে গল্পটা যা দাঁড়ায় তারই হুবহু রূপ তুলে দেওয়া হলো। কিরিটি তখন রহস্যভেদ করাটাকে প্রফেশন হিসেবে বেছে নেয়নি পাকাপোক্তভাবে। এমএসসি পরীক্ষার ডিগ্রিটাকে একপাশে সরিয়ে রেখে কিছুদিনের জন্য একান্তভাবে বেকার বা অলস জীবন ভোগ করছে। শিয়ালদহের কাছে অখ্যাতনামা গলির সেই বেশ বাণী ভবনের 3 তলার ছোট্ট ঘরটিতে অধিষ্ঠান করছে। প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে কাপ 5-6 চা ও খবরের কাগজ সদ্ব্যবহার করে দ্বীপ্রাহ আহারের সময়টা পর্যন্ত কাটিয়ে দেয়। তারপর আহার পর্ব সেরে একটানা দেয় দিবানিদ্রা। দ্বীপ্রহরে মেসের অন্যান্য মেম্বাররা চলে যায় যে যার কাজে। চাকর বাকরগুলো আড্ডা দিতে বের হয়ে যায়। কিরিটি একা থাকে সমস্ত মেসটার মধ্যে। যেদিন ঘুম আসে না সেদিন বারবার পড়া সংবাদপত্রটাই আবার গোড়া থেকে উল্টাতে থাকে। এমনি এক দ্বীপ্রহরে সেদিনও কিরিটির চোখে ঘুম আসেনি। শুয়ে শুয়ে সংবাদপত্রটা উল্টাচ্ছে। বাইরে সিঁড়িতে জুতোর শব্দ পাওয়া গেল। সে যেন সিঁড়ি বেয়ে উঠে আসছে শ্লথ ধীর পদবিক্ষেপে। কি আবার এলো? পরিচিত জুতোর শব্দ তো নয়। মেসের সকলেরই পায়ের ও জুতোর শব্দের সঙ্গে কিরিটি পরিচিত। একটু পরে একটা ক্ষণক্ষণে গলা শোনা গেল, এমএসের সিট খালি আছে, বলতে পারেন মশাই। আগন্তুক ততক্ষণে প্রায় দরজার উপর এসে দাঁড়িয়েছেন। প্রথমে একখানা মুখ, চৌকো চোয়াল, গাল দুটো ভেঙে বসে যাওয়ার দরুন গালের হাড় দুটো বিশ্রীভাবে চামড়া ঠেলে যেন সজাগ হয়ে উঠেছে। মুখ ভর্তি বসন্তের কলঙ্ক চিহ্ন, তারই নিখুঁতভাবে কামানো একজোড়া পুরু কাঁচায় পাকায় মেশানো গোঁপ। তারপর দেখা গেল ক্রমে রোগাটে লম্বা একটা চেহারা, পরিধানে একটা সাদা লংস, তারপর দামি মুগার একটা ওপেন ব্রেস্ট কোট, পায়ে দামি নিউকাট জুতো। ভদ্রলোকের মুখ দেখলেই বোঝা যায় ভদ্রলোক জীবনে যথেষ্ট অত্যাচার করেছেন। মাথার চুল তৈলহীন রুক্ষ, চোখ দুটো যেন সব কিছুর উপর সজাগ হয়ে আছে। তীক্ষ্ণ উজ্জ্বল দৃষ্টি ধারালো ছুরির ফলার মতো ঝকঝক করছে যেন। এমএসে সিট খালি আছে বলতে পারেন? হ্যাঁ, মৃদু কণ্ঠে কিরিটি জবাব দেয়। সিঙ্গল তো? দ্বিতীয় প্রশ্ন করেন ভদ্রলোক। না, ডাবলস। আমার এই ঘরে একটা সিট খালি আছে। এই ঘরে? ভদ্রলোক ঘরের মধ্যে এসে ঢুকলেন এবারে। এবার তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট্ট ঘরটা চতুর্দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে কতটা যেন হতাশভাবেই বলেন, এই ঘর তো দেখছি বেজায় ছোট, এখানে 2জন লোক থাকতে পারে নাকি? অন্তত মেসের ম্যানেজার লোচনবাবু তাই বলেন, এবং মাঝে মাঝে মেম্বাররাও এসে থাকছেন বা থাকবার চেষ্টা করেছেন, তারপর চলে যাচ্ছেন। কত ভাড়া? 5 টাকা। 5 টাকা। 1 2 3 4 5, অর্থাৎ। বাকি কথাটা শেষ না করে ভদ্রলোক ঘরের একপাশে কিরিটির ক্যাম্বিসের যে আরাম কেদারাটা ছিল বিনা বাক্যব্যয়ে সেটার উপর বসে পড়ে বললেন, 1 গ্লাস জল খেতে পারি? গলাটা শুকিয়ে গেছে। নিশ্চয়ই। কিরিটি উঠে সরাই থেকে 1 গ্লাস জল গড়িয়ে দিল। আলাপ পরিচয় হলো। ভদ্রলোকের নাম শান্তশীল গোস্বামী, দেশমাতা বিমা কোম্পানির একজন ভ্রাম্যমান দালাল অর্থাৎ এজেন্ট। এবার কলকাতায় মাস 2 থাকবেন। যাযাবর বেদুইন লোক মশাই আমি, 2 দিনের জন্য এখানে ডেরা বাঁধা, তা একরকম 2 মাস কেটে যাবে, কি বলেন? তা বই কি, কিরিটি জবাব দেয়। মেসের ম্যানেজার শ্রী লোচন দাস মহাশয় সত্যিই অত্যন্ত অমায়িক। শান্তশীল বাবুর প্রস্তাবে একেবারে বিগলিতভাবেই রাজি হয়ে গেলেন। মুখের কথা কষতে না কষতে, হ্যাঁ, থাকবেন বই। হঠাৎ লোচন দাসের কৃপায় 2 মাসের জন্য শান্তশীল পাকাপোক্তভাবে কিরিটির রুমমেট ও মেসের মেম্বার বনে গেলেন। নির্বিবাদে একটা সপ্তাহ কেটে গেল।
কিরিটি বেকার, নিজ থেকে বড় একটা বেরই হয় না, কাজকর্ম তো নেই। রুমমেট হিসেবে শান্তশীল লোকটা কিন্তু ঠিক তার বিপরীত। সকাল 5:30 থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত লোকটি বাইরে কোথায় যে থাকেন তা তিনিই জানেন। দিনে তার কপালে মেসের ভাত বড় একটা জোটেই না, তবে রাত্রে ফিরে নিয়মিত আহার করেন মেসেই। ইন্স্যুরেন্সের দালালি করা ছাড়াও লোকটার আরেকটি বিশেষ গুণ ছিল, এটা 2-4 দিনের মধ্যে কিরিটি জানতে পারলেন। ভদ্রলোক নাকি একজন পাকা দাবা খেলুড়ে। একদা মেসের ম্যানেজার লোচন দাসের দাবা খেলার প্রচণ্ড নেশা ছিল। এতদিন এই মেসে দাবা খেলার সঙ্গে কাউকে পাননি। শান্তশীলকে পেয়ে কিছুদিন হলো দাবা খেলার জন্য মেতে উঠেছে। মাঝে মাঝে রাত্রে দোতলার সিঁড়ির কাছে ম্যানেজারের ঘরের আলো জ্বলতে দেখে কিরিটি সেটা টের পেয়েছে। হঠাৎ সেদিন বেলা প্রায় 11টার সময় ম্যানেজার লোচন দাস এসে 3তলার ঘরে ঢুকে কিরিটিকে সম্বোধন করলেন। দেখুন কিরিটি বাবু, আপনার রুমমেট মানে নতুন মেম্বার গোস্বামী মশাই ইজ এ ওয়ান্ডারফুল দাবা খেলোয়াড়। কিরিটি নিত্যকার মতো সংবাদপত্রটা পড়ছিল, কাগজ থেকে চোখ না তুলেই বলল, তাই নাকি? ইয়েস, তবে ভদ্রলোকের একটু আছে, মানে মাথায় বোধহয় একটু ছিট আছে। কেন বলুন তো? কিরিটি এবার সংবাদপত্রটা একপাশে সরিয়ে রেখে স্মিত মুখে ম্যানেজারের দিকে তাকায়। হঠাৎ এ কথা ও সম্পর্কে আপনার মনে হবার কারণ কি? ওই, আমার তো কখনো সে কথা ওর সম্পর্কে মনে হয়নি। বরং মনে হয় সাধারণের চাইতে বেশিই বুদ্ধি রাখেন। লোকটা বিয়ে থা করেনি জানেন? ব্যাপারটা এমন কিছুই সাংঘাতিক নয়, অনেকেই তো ও বয়সে বিয়ে থা করেন না। জানেন ওর বয়স কত? কত আর 30-32 হবে? 52, অর্থাৎ 52 বছর লোকটার বয়স। তাই নাকি? দেখে কিন্তু তা মনে হয়। তা আপনি যা বলছেন তাহলেই কি এমন কি ক্ষতি হয়েছে? বলেন কি স্যার, 52 বছর বয়সেও লোকটা বিয়ে থা করলে না? শুধু ওই জন্যই ভদ্রলোকের মাথায় ছিট আছে বলে আপনি ধরে নিয়েছেন ম্যানেজার বাবু? না না, খেলতে খেলতে ভদ্রলোক হঠাৎ কথা নেই বার্তা নেই ছিনো ট্রান্স বলে চিৎকার করে ওঠেন। এই তো কিরিটি ম্যানেজার বাবুকে কথাটা একেবারে শেষ করতে না দিয়ে বলে ওঠে। লোচন দাস যেন একটা বিস্ময় থবনে আছে। কিরিটির মুখের দিকে চেয়ে বলে, আশ্চর্য, কেমন করে জানলেন বলুন তো সে কথা? কালা তো নই, কিরিটি হাসতে হাসতে বলে, জানেনই তো ঘুমটা আমার চিরদিনই পাতলা। তাছাড়া আপনার ঘরটা আমার ঘর থেকে বেশি দূরের নয়। রাত্রে আপনাদের খেলার মধ্যে মাত করার উল্লাসধ্বনি মাঝে মাঝে কানে এসে ঢোকে বসছে। তবেই বলুন, দাবা খেলতে খেলতে কেউ কি থিনো টার্মস বলে নাকি মাথায় ছিট না থাকলে? ভদ্রলোক হয়তো দাবা খেলার বাড়িতে তাস খেলায় বেশি ওস্তাদ, এবং এককালে হয়তো খুব বেশি তাস খেলতেন। তাই মাঝে মাঝে দাবা খেলতে খেলতে তাস খেলছেন ভুলে করে থিনো টার্মস বলে চিৎকার করে ওঠেন। কিন্তু তা যেন হলো, একটা জিনিসে ইদানিং খোঁজ রাখতেন কি দাসমশাই, আপনার মেসের মেম্বাররা যে শুরু করেছেন নেশা, একে একে প্রায় প্রত্যেকেই, সবাই। নেশা? হ্যাঁ, যাকে ইংরেজিতে বলে ইনটক্সিকেশন। তার মানে? আজ নয়, আরেকদিন বলবো, এখন আমি একটু বাইরে যাব। বলতে বলতে কিরিটি শয্যা থেকে উঠে বাইরে বেরোবার জন্য প্রস্তুত হতে থাকে। স্বল্পভাষী কিরিটিকে ম্যানেজার ভালো করেই চেনেন, অতএব গাত্রোত্থান করলেন। মেসে সর্বসমেত 9 জন মেম্বারদের মধ্যে রামতারণবাবু ও গোবিন্দবাবু বয়সের দিক দিয়ে সকলের চাইতে প্রবীণ, বাকি সবাই অবিবাহিত ছেলে ছোকরার দল। ম্যানেজারবাবুকে সেদিন উদাহরণ একটা কথা বলার কিরিটির কারণ ছিল। কিছুদিন ধরে কিরিটি লক্ষ্য করছিল রামতারণ ও গোবিন্দবাবু ছাড়া মেসের অন্যান্য সব মেম্বাররা ইদানিং যেন শান্তশীলের বিশেষ বন্ধুস্থানীয় হয়ে উঠেছে। সকলেরই যেন হঠাৎ কেমন শান্তশীলের সঙ্গে বেশ একটা ঘনিষ্ঠতা জমে উঠেছে। অবশ্য শান্তশীল লোকটা অত্যন্ত অমায়িক ও মিষ্টি প্রকৃতির, মুহূর্তে যে কোনো লোককেই আপন করে নিতে পারে। আরও একটা ব্যাপার কিরিটির মনোযোগ আকর্ষণ করেছিল। মাসের 15 দিন না যেতে মেসের সকলে অর্থাভাব দেখা দিচ্ছে। মাসের শেষে মেস খরচ দিতে টানাটানি লেগে যায়। লোচন দাস এ ব্যাপার খিটখিট করছেন। এমন তো কোনো দিনই ছিল না। প্রত্যেক মেম্বারই মাসের প্রথমেই নিয়মিতভাবে মেসের দেনা পাওনা মিটিয়ে দিত। এমন অর্থাভাব কারোরই বড় একটা দেখা যায়নি। হঠাৎ এরকমটা হওয়ার কারণ কি? মেসে যেন একটা বিশ্রী অশান্তির হাওয়া বইতে শুরু করেছে। বাণীভবন মেসের মধ্যে শান্তির অভাব ছিল না। হঠাৎ যেন অদৃশ্য একটা চির খেয়েছে মেসের মেম্বারদের স্বচ্ছন্দ ও সহজ জীবনযাত্রার মধ্যে। বিকেলের দিকে সেদিন কিরিটি কি একটা কাজে বের হয়েছিল। ফিরতে প্রায় 11:30 বেজে গেল। একতলা থেকে দোতলায় উঠবার সিঁড়িটার কাছে জায়গাটা বেশ একটু অন্ধকার, তার উপরে সেখানে কোনো আলোরও ব্যবস্থা নেই। সিঁড়িপথে আসতে ওর কানে এলো একতলা মেম্বার শিবনাথ কাকে যেন অত্যন্ত মিনতি করে বলছে, আজকে একটা দিতেই হবে স্যার, সবগুলো ফুরিয়ে গেছে, একটাও নেই, প্লিজ। বেশ তো, একটা ছেড়ে 5টা দেবো, আগে পাওনা 10টা টাকা মিটিয়ে দিন দেখি। কিরিটি অন্ধকারে চমকে দাঁড়িয়ে গেছে, সমস্ত চলচ্ছক্তি যেন শেষ হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির গলার স্বর চিনতে কিরিটি একটুও কষ্ট হয়নি। মাসের শেষ, একটা পয়সাও হাতে নেই। বিশ্বাস করুন, মাসের মাইনে পেলে আপনার সব টাকা একসঙ্গে মিটিয়ে দেব। নো মাই ডিয়ার স্যার, ধারে কারবার করেনি শিবদাসবাবু। তাছাড়া বাজারে তো বস্তুটির অভাব নেই, 4 পয়সা 10টা পাওয়া যায়। ইন্তার কিনে খান না, যত খুশি। দোহাই আপনার, দয়া করুন, অনেক খুঁজেছি কিন্তু এমন জিনিস পাওয়া যায় না। আপনার কথাই ঠিক।
হিমালয় ছাড়া ও জিনিস অন্য কোনো জায়গার গাছে বোধহয় সত্যই ফলে না। তাই যদি হতো আমার গ্রামের বাড়িতে তো একটা গাছ আছে, প্রচুর ফলেও সেই গাছটায়। আপনার মতো জিনিস হলে তো আর লাখপতি হয়ে যেতাম মশাই। তবে কি আর 10টা 5টা 70টা টাকার জন্য এমন দাসত্ব করে জুতোর ঠক্কর খেতে হতো? প্লিজ দয়া করুন। বলেছি তো টাকা নেই। পুরুষ মানুষ টাকা জোগাড় করে আনতে পারেন না। আপনার হাতের ওই আংটিটা মাথা রেখে টাকা আনুন না। আংটি? বেশ তো, তবে তাই নিয়ে বরং। ওদের কথাবার্তা কিরিটি স্তম্ভিত হতবাক। ব্যাপারটা কেমন যেন গোল মেলে থাকে। ওই ব্যাপারে দিন 3 বাদে বিকেলের দিকে কিরিটি বাইরে বেরোবে বলে জামা কাপড় পরছে। হঠাৎ দোতলা একটা গোলমাল চেঁচামেচি শুনে কিরিটি নিচে নেমে এলো। অনিমেষবাবুর সঙ্গে শান্তশীলের বচসাও হাতাহাতি চলতে পারে। ব্যাপার কি, আপনারা কি ছেলে মানুষ হয়ে গেলেন অনিমেষবাবু? ছি ছি, এসব কি শুরু করেছেন বলুন তো? কিরিটি বলে। দেখুন না বসাই, বলছি হাতে টাকা নেই, তা উনি আমাকে যাচ্ছে তাই বলছেন। কিরিটি শুনল শান্তশীল অনিমেষবাবুর কাছে টাকা পান। টাকা চাওয়াতেই বিভ্রাট। ক্রমে জানা গেল একমাত্র অনিমেষবাবুই নন, মেসের সকলেই প্রায় তার কাছে দেনা করেছে এবং গত 2 মাস ধরে এইরকমই চলছে। শান্তশীল মেসে এসেছে মাত্র মাস 3 কাছাকাছি। এরই মধ্যে সকলেই প্রায় তার কাছে ঢাকা ধারে। ব্যাপারটা আর একটু ভালো করে খোঁজ করতে গিয়ে কিরিটি জানতে পারলে সকলেই শান্তশীলের কাছ থেকে হর্তুকি কিনে নিয়ে যায় এবং তারই জন্য ওই দেনা। আশ্চর্য, হর্তুকি খেয়ে সবাই দেনা করেছে, অর্থাৎ দেনা করে হর্তুকি খেয়েছে। ই আবার কি? সেদিন সকালে ঘুম থেকে উঠতে কিরিটি বেশ একটু দেরি হয়ে গেছিল। হঠাৎ কানে এলো একটা গানের সুর। চোখ মেলে দেখে শান্তশীল গুনগুন গাইছে। এই দুনিয়া আজব কারখানা, বুদ্ধি যাদের করছে তারা মাটির ঢালা সোনা। শান্তশীল বোধহয় এইমাত্র স্নান সেরে এলো। ভিজে চুল একটা চিরুনি আঁচড়াতে আঁচড়াতে গান গাইছে। এখনো যে বের হননি গোসাই? আরে কে ও? রায়মশাই নাকি? নিদ্রাভঙ্গ হলো? হ্যাঁ। কিরিটি শয্যা থেকে উঠে রেলিংয়ের সামনে গিয়ে ভৃত্যকে চা দিতে বলে ঘরে এসে আবার ঢুকলো। আপনার সঙ্গে একটা কথা ছিল যে গোসাই। বিলক্ষণ, বলুন। মেস শুধু সকলকে হর্তুকি খায় আপনি নাকি একবারে মাত করে ফেলেছেন। কি এমন হর্তুকি গোসাই? একাত্তা পেতে পারি না? অবশ্য উচিত দাম দেব। হ্যাঁ, তার দাম দিলে পাবেন না কেন? ব্যবসা করতে বসেছি যখন। ব্যবসা? আগে হ্যাঁ, তা বই কি বটে। তা কীরকম দাম? হ্যাঁ, দামের কিছু ঠিক আছে। 1, 2, 3, 4, 10, 15, 20 টাকা পর্যন্ত হর্তুকি আছে। বলেন কি, একটা হর্তুকির দাম 20 টাকা? হ্যাঁ, মাঝে মাঝে 50 টাকাও দাম হয়। 50 টাকা? কোথাকার হর্তুকি গোসাই? গাছটার সন্ধান পাই না। হ্যাঁ, সে গাছ কি আর এখানে? স্বপ্নাদ্য ব্যাপার। শ্রী গুরবে নমঃ বলতে বলতে একান্ত ভক্তিভরে করজোড়ে শান্তশীল তার গুরুকেই বোধহয় প্রণাম জানায়। তারপর ভক্তিগদগদ কণ্ঠে বলে, আমার গুরুদেব শ্রী ভগবান চিদ্ঘনানন্দ স্বামী। এ হর্তুকি শ্রীফল তাঁরই দেওয়া প্রসাদ। সাধারণ হর্তুকি তাঁরই প্রসাদ গুণে শ্রীফলে পরিণত হয়। যে শ্রীফল একবার খেলে তার স্বর্গীয় স্বাদ আর ভোলা যায় না জীবনে। জিহ্বার সমস্ত আস্বাদনকেই যেমন একেবারে জড়িয়ে ধরে। আপনার বৈষ্ণব কবি সেই নীল শাড়ির মতো। লোকটা যে কত বড় ঘুঘু, কিরিটির বুঝতে আর বাকি থাকে না। তাই বুঝি একবার সে হর্তুকি খেলে নেশা ধরে যায়? কিরিটি বলে। হা হা করে শান্তশীল হেসে বলে, নেশাই বটে, তবে বড় জব্ব নেশা। রায়মশাই, আপনি বুদ্ধিমান ব্যক্তি। 2 দিন এঘরে আপনার সঙ্গে বাস করেই তার টের পেয়েছি। লুকো ছাপার কাজ নয় রায়মশাই, সত্যি বলছি। সামান্য হর্তুকি কেনা বেচা নয়, নেশার ফল। চিনি যারা খান, আমি অতি দিনহীন চিন্তামণি তাদের যোগান দিই মাত্র চিনির। লোকটার দুঃসাহস থেকে কিরিটি যেন বিশ্বাস করে থ হয়ে যায়। এত বড় পাষণ্ড তার চোখে ইতিপূর্বে বড় একটা ধরা পড়েনি। কিন্তু সে যেমন শয়তান, তেমনি প্রতিটি পা হিসেব করে ফেলতে হবে। এ যেন ওপেন চ্যালেঞ্জ। মৃদু হেসে কিরিটি বলে, খাসা ব্যবসা ভেবেছেন তো গোসাই? হ্যাঁ, কী যে বলেন রায়মশাই, বুদ্ধি ছিল, এই 2 পয়সা করে খাচ্ছি আপনাদের সকলের আশীর্বাদে। কিরিটি বড় ইচ্ছা হয় বলে, দুর্বুদ্ধি বলুন, কিন্তু মুখে বলে, আজ সন্ধ্যার দিকে 2 টাকার একটা হর্তুকি দেবেন তো? 2 টাকা থেকেই শুরু করা যাক, কী বলেন? দেবো, নিশ্চয়ই দেবো, 100 বার দেবো। হর্তুকি সেবনে কিন্তু একটা পদ্ধতি আছে রায়মশাই। বলেন কি, সেবন প্রক্রিয়া আছে নাকি? আছে বই কি, যেমন বস্তু তার তেমনি সেবন প্রক্রিয়া বটে। তা সেটা কি শুনতে পাই না? হর্তুকিটির বেশ ভালো করে ধুয়ে 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 12 ঘন্টা। 12 ঘন্টা? হ্যাঁ, ধরুন সন্ধ্যা 7টার সময় ভিজিয়ে রাখলেন, পরের দিন প্রাতে সেটি সেবন করলেন, ব্যাস, তাহলেই স্বর্গপ্রাপ্তি তো। হ্যাঁ, স্বর্গপ্রাপ্তিই বটে। বড় বিচক্ষণ ব্যক্তি আপনি। কিন্তু কিরিটি হর্তুকি নেবার সময় একটা নয়, দুটোই নিল 4 টাকা দিয়ে। একটি হর্তুকি গোসাইয়ের নির্দিষ্ট প্রক্রিয়া 1 গ্লাস জলে ভিজিয়ে রাখলে দ্বিতীয়টা পকেটে রেখে স্নান করতে চলে গেল। দ্বীপ্রহরে আহারাদির পর কিরিটি হর্তুকিটা নিয়ে সোজা একেবারে সায়েন্স কলেজের ল্যাবরেটরিতে গিয়ে হাজির হল। সমস্ত দুপুর ধরে 3 বন্ধুতে মিলে নানান রকম অ্যানালিসিস করেও তার মধ্যে থেকে কোনো প্রকার মাদক পদার্থেরই সন্ধান পেলে না। হতাশ হয়ে ক্লান্ত কিরিটি মেসে ফিরে এলো। স্নান করে প্রথমেই কিরিটি সকালের ভেজানো হর্তুকি জলটা 1 ঢোকে খেয়ে নিল। বেশ কষা কষা এবং মিষ্টি স্বাদ জলটার, যেমনটি হওয়া উচিত আর কি হর্তুকি ভেজানো জলের স্বাদ। অন্যান্য দিন ক্ষুধা তেমন থাকে না, আজ কিন্তু 9টা না বাজতে বেশ ক্ষুধা অনুভব করতে থাকে কিরিটি। শুধু তাই নয়, শরীরটা যেন অসম্ভব হালকা মনে হয়। শরীরের প্রতিটি স্নায়ুতে যেন একটা স্বাচ্ছন্দ্যের তারল্য, চোখের পাতা বুঝে আসে। সেদিন রাত্রে কিরিটির অন্য দিনের চাইতে আহারের পরিমাণও বেশ বেশিই হলো। ঘুমটা অবশ্য একটানা হলো না।
তবে ঘুমের শৈথিল্য সর্বশরীরে। কিরিটি বুঝতে কষ্ট হলো না ভর্তুকির মধ্যে কোনো মাদক পদার্থ ছিল নিশ্চয়ই। পরের দিন সন্ধ্যায় শান্তশীলের সঙ্গে দেখা। শ্রীফল সেবন করেছেন রায়মশাই? শ্রীফলের মহিমা সম্যক উপলব্ধি করেছেন নিশ্চয়ই। আজ আরও গোটা দিয়ে দেবেন তো? নেশা বড় খারাপ অভ্যাস মশাই, সর্বনাশের পথ। হিতপ্রদেশ আর যার মুখে শোভা পাক, আপনার মুখে কিন্তু শোভা পায় না, তা যা বলেছেন। এবারে আর কিরিটির কিন্তু ভুল হয় না। ভর্তুকি ভেজানো জলটা লেবরেটরি গিয়ে অ্যানালিসিস করতে দেখা গেল অনেক কিছু আছে তার মধ্যে। কিরিটি এবারে খোলাখুলিভাবে শান্তশীলকে একেবারে চেপে ধরল। মশাই, এবার যদি আপনাকে পুলিশের হাতে দিন। কি যে বলেন? কি বলি মানে? মাদকদ্রব্যের চোরা কারবার করছেন, স্মাগলার। অমৃতং ভালোভাষিতম। কিরিটি একেবারে নির্বাক। লোকটা হয় শয়তান নয়তো সাধু। এটা ব্রিটিশের রাজত্ব রায়মশাই, বয়সে আপনি এখনও নাবালক আমার কাছে। বলতে বলতে হঠাৎ যেন শান্তশীলের চোখ দুটো অস্বাভাবিক এক দীপ্তিতে ঝকঝক করে জ্বলে ওঠে। ব্যঙ্গ ও নিরতিশয় অবজ্ঞা যেন শান্তশীলের কণ্ঠস্বরে ঝরে পড়ে। বলে, হাতি ঘোড়া গেল তল, মশক বলেন কত জল। করি মশাই, করি। মাদকদ্রব্যের চোরা কারবারি করি, বাট নোবডি ক্যান টাচ মি, নোবডি, বুঝলেন? বলে দুহাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ উঁচু করে নেড়ে নেড়ে হিংস্র কুটি চাপা ইচ্ছা সে যেন ভেঙে পড়তে থাকে। শান্তশীল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কিরিটি দাঁড়িয়ে নিঃশব্দে যেন রাগে ফুলতে থাকে। সত্যি তো, প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া কেমন করেই বা ওকে ধরবে? শান্তশীল পায়ে জুতোটা গলাতে গলাতে বলে, ব্যাপারও। হরিপুরের গোসাই চিৎঘনানন্দের শিষ্য, যত চাও পাবে, নেশা করো, নাক ডাকাও, ফুর্তি করো, ঝামেলার প্রয়োজনটা কি বাবা? শান্তশীল ঘর থেকে বেরিয়ে গেল এবং যাবার আগে একরাশ কালো কালি কিরিটি চোখে মুখে ছিটিয়ে দিয়ে গেল। ওই দিনের ব্যাপারে পর কিরিটি হঠাৎ যেন একেবারে বোবা বনে গেছে। সমগ্র চিন্তাশক্তি যেন আবর্ত রচনা করে কেবল পাক খেয়ে ফিরছে, ভাষাহীন এক চরম ব্যর্থতা। শান্তশীলের যে বাক্সের মধ্যে হর্তুকি থাকতো তার একটা ডুপ্লিকেট চাবি করিয়ে সেই বাক্স থেকে একটার পর একটা হর্তুকি বের করে নানাভাবে উল্টে পাল্টে পরীক্ষা করে খুব গোপনে শান্তশীল যাদের হর্তুকি বেঁচে তাদের হর্তুকি কল দিনের পর দিন অ্যানালিসিস করেও কিরিটি কোথাও কিছুমাত্র মাদকদ্রব্যের সন্ধান পেল না। আগাগোড়া সমগ্র ব্যাপারটাই যেন একটা গোলক ধাঁধা। এ রহস্য তাকে ভেদ করতেই হবে। কিরিটি একেবারে মরিয়া হয়ে ওঠে। দিবারাত্র কিরিটি ঘরের মধ্যে শুয়ে বসে চিন্তা করে। আরও দিন 7 পরে সন্ধ্যা হতেই বাইরে আকাশ ভেঙে নেমেছে অকাল বর্ষা। রাত্রি প্রায় 11:30 হবে। মেসের সকলেই ঘুমিয়ে, কেবল নিচে ম্যানেজারের ঘরে জ্বলছে আলো। ম্যানেজারও শান্তশীল দাবা খেলায় মত্ত। হঠাৎ শান্তশীলের উল্লসিত চিৎকার শোনা গেল, 3 no trumps। কালো আকাশটা ঘিরে একটা বিদ্যুৎ ঝিলিক মিনে গেল। কিরিটি টুপ করে ঘর থেকে বের হয়ে পড়ে। আলোটা নিভিয়ে দিয়েছিল, গায়ে একটা কালো চাদর জড়ানো। দ্রুতপদে সিঁড়ি দিয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। অন্ধকার বারান্দা দিয়ে পাটি পেটি মেসের নতুন চাকর ভোলা না? হ্যাঁ, ভোলাই যাচ্ছে। চোরের মতো পাটি পেটি পেয়ে জ্যোতিষবাবুর ঘরের দিকে যাচ্ছে। ভোলা খোলা জানলার সামনে গিয়ে দাঁড়ালো। হাতেও সেটা ঠিক আছে, একটা ছোট ডান্ডা। কিরিটি আর ক্ষণমাত্র বিলম্ব না করে নিঃশব্দে এগিয়ে গিয়ে পিছন থেকে অতর্কিতে বলিষ্ঠ 2 বাহু দিয়ে ভোলাকে জাপটে ধরে। আ করে ভোলা চমকে ওঠে। চাপা করার জন্য কিরিটি বলে, চুপ, শব্দ করেছিস কি? তোকে পুলিশে দেবো, আয় আমার সঙ্গে। কিরিটি জোর করে এক প্রকার টানতে টানতে ভোলাকে নিয়ে এসে নিজের ঘরে ঢুকে প্রথমে ভেতর থেকে ঘরের খিলটা বন্ধ করে, পরে আলোটা দেয় জেলে। ভোলা হাউমাউ করে কেঁদে ওঠে, আমি কিছু জানি না বাবু। দেখি তোর হাতে ওটা কি? মাসি। ঠিক এমনি সময় দাঁড়ে করাঘাত শোনা গেল। দরজাটা খুলুন রায়মশাই। মিথ্যে ওকে শোনাচ্ছেন, ও বেটা কিছুই জানে না। কিরিটি মুহূর্তকাল দ্বিধা করে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। গোয়েন্দাগিরি করবেন করুন, কিন্তু নিরীহ চাকরবাকরদের নিয়ে অ্যাডভেঞ্চার করা কেন? দে ভোলা, বাঁশিটা রায়মশাইকে দে। ভোলা শান্তশীলের নির্দেশে বাঁশিটা কিরিটির হাতে তুলে দেয়। ওকে যেতে দিন। যা ভোলা, নিচে যা। ছি রায়মশাই। কিরিটি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। ভোলা ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে যায়। কিরিটি হাতে ধরা তখনও সেই বাঁশিটি। অন্যমনস্কভাবে বাঁশিটা হাতের মধ্যে নিয়ে দেখতে দেখতে একটা কথা কিরিটির মধ্যে বিদ্যুৎ চমকের মতোই যেন ঝিলিক দিয়ে যায়। সঙ্গে সঙ্গে কিরিটির দরজার দিকে অগ্রসর হয়। ও কি, কোথায় যান ভোলা? এ পর্যন্ত বলে কিরিটি শান্তশীলের মুখের দিকে চেয়ে থমকে দাঁড়িয়ে যায়, একান্ত নির্বিকার। শান্তশীল খোলা দরজা ঠিক একপাশে দাঁড়িয়ে, তার সমগ্র মুখখানা থেকে যেন একটা বিচিত্র নিষ্ঠুর চাপা উচ্ছ্বাস ভরে গেছে। কিরিটি বুঝতে বাকি থাকে না, এক চালেই তাকে মাত করেছে শান্তশীল। হেরে গেছেন রায়মশাই, হেরে গেছেন। চাপা উল্লাসে শান্তশীল বলে ওঠে, দাবার চাল, শান্তশীলেরই জিত। পাখি পালিয়েছে ধরা ছোঁয়ার বাইরে। কিরিটি নির্নিমেষ দেখতে চেয়ে থাকে শান্তশীলের চোখের দিকে। ছুরির ফলার মতো চোখের তারা দুটো ঝকঝক করছে শান্তশীলের। উত্তেজনা কিরিটির দেহটা যেন রিজু কঠিন একটা ধারালো ইস্পাতের তলোয়ার মতো সোজা হয়ে চরমতম প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে আছে। গোসাই, আমি কিরিটি রায়। গোসাইও যেন একটু হকচকিয়ে গেছে। কি ভাবছেন গোসাই? বলে একটা বাঁশি বের করে সদের একটা ফুঁ দিল। একটু পরে সিঁড়িতে অনেকগুলো জুতোর শব্দ শোনা গেল, একসঙ্গে ওপর উঠে আসছে। বিদ্যুৎ গতিতে শান্তশীল ফিরে দাঁড়ালে এবং বোধহয় পালাবার চেষ্টা করলে। বৃথা, সমস্ত বাড়িটাই পুলিশে ঘিরে ফেলেছে গোসাই। পুলিশ! একটা অস্ফুট আর্তনাদ শান্তশীলের কণ্ঠ চিরে নির্গত হয়।
পরক্ষণেই সদল বলে পুলিশ ইন্সপেক্টর শচীন মল্লিক এসে ঘরে প্রবেশ করলেন। আসুন মিস্টার মল্লিক, ইনি শান্তশীল গোস্বামী। দুজন লাল পাগড়ি হাত করা বদ্ধ অবস্থায় ভোলাকে টানতে টানতে এনে ঘরে ঢুকল। ওটা পালাচ্ছিল মিস্টার রায়। ধরা পড়েছে? সল্লাসে কিরিটে এগিয়ে আসে। নমস্কার কিরিটে রায় মশাই। শান্তশীলের ডাকে কিরিটে চমকে গিয়ে তাকায়। একটু আগে সেই জয়গর্বিত বিচিত্র হাসি শান্তশীলের মুখে। হঠাৎ দড়াম করে শান্তশীল ঘরের মেঝের উপর পড়ে গেল। সকলে এগিয়ে গেল ভূপতিত্ব শান্তশীলের দিকে। শান্তশীলের সমগ্র দেহটা ধনুকের মতো বার কয়েক বেঁকে বেঁকে উঠে স্থির হয়ে গেল। বুঝতে কিছুই বাকি থাকে না কারোর। শান্তশীল আত্মহত্যা করেছে। ভোলার শরীর সার্চ করতেই এক হাত পরিমাণ একটা পাতলা ইস্পাতের বাঁশির আকারের বস্তু পাওয়া গেল। ভোলার সাহায্যে জিনিসটার কারুকার্যও বোঝা গেল। ভিতরটার বন্দুকের নলের মতো ফাঁপা, এক কোণে দুটো স্প্রিং আছে। একটা টিপলে চোরাগুপ্তির মতো একটা সরু ইস্পাতের রড বের হয়ে আসে। ইচ্ছে মতো সেটাকে দিয়ে 13 হাত পর্যন্ত আকারে লম্বা করা যায় ওই স্প্রিংয়ের সাহায্যে। সেই রডের সাহায্যে অন্য একটা চেম্বারের মতো, তারই মধ্যে 3-4 রকমের মাদকদ্রব্য মিশ্রিত চায়। দ্বিতীয় স্প্রিংটি টিপলে চেম্বার থেকে মাদকদ্রব্য ছুটে বের হয়ে আসে এবং ওই রডের সাহায্যে গেলাসের হর্তুকি ভেজানো জলের মধ্যে মাদকদ্রব্য মিশিয়ে দেওয়া হয়। মাদকদ্রব্যের সঙ্গে হর্তুকির কোনো সম্পর্ক ছিল না বলাই বাহুল্য। কিরিটি বলে গোসাইয়ের দুষ্টবুদ্ধি ছিল প্রখর, বিজ্ঞানের দখলও ছিল অল্প বিস্তর। মাদকদ্রব্য স্মাগল করে এইভাবে লোককে নেশায় বশীভূত করে অর্থ উপার্জন করছে। মানুষকে নেশা করিয়ে মাদকদ্রব্যের কারখানা চালানো বাস্তবিক অতি মৌলিক ব্যাপার। ইন্স্যুরেন্সের দালালিটা ছিল উপলক্ষ মাত্র। হর্তুকিটা যে একটা লোক দেখানো ব্যাপার জানতে পেরেছিলাম আগেই, এবং ওই হর্তুকির সাহায্যে যে লোকটা মাদকদ্রব্য লোককে সেবন করাতো এটাও বুঝেছিলাম। তবে এটা বুঝতে পারছিলাম না কখন কীভাবে এই মাদকদ্রব্য হর্তুকি জলের সঙ্গে মেশাতো। তারপর হঠাৎ মনে পড়ল, দাবা খেলতে খেলতে হঠাৎ 3 no trumps বলে চেঁচিয়ে ওঠে। নিশ্চয়ই ওর মধ্যে কোনো ক্লু আছে, সেটা ধরতে পারছি না। ভাবতে ভাবতে মনে হলো তখনই লোকটা 3 no trumps বলে চেঁচিয়ে ওঠে, তখনই দেখতে হবে। 2-3 দিন নজর রাখতেই দেখলাম 3 no trumps বলে শান্তশীল চিৎকার করলে মেসের নতুন চাকর ভোলা আর ঘর থেকে বের হয়ে আসে। ভোলার গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখলাম। তারপরের ব্যাপারটাও সংক্ষেপে কিরিটি শচীনবাবু ও মেসের অন্যান্য সকলকে বললে। দুঃখ এই লোকটাকে জীবন্ত ধরা গেল না। ও যে এভাবে সুইসাইড করতে পারে একবারও মনে হয়নি। শচীনবাবু বললেন, আমিও না, ইট ওয়াজ সো সাডেন। কিরিটি পূর্বাহ্নে ব্যাপারটা অনুধাবন করে এবং ভোলার গতিবিধি ও শান্তশীলের নো ট্রাম্পস চিৎকারের সঙ্গে তার যোগাযোগ লক্ষ্য করেই পুলিশে সব সংবাদ দিয়ে রেখেছিল এবং ওই দিন রাত্রে বাড়ির বাইরে তার সংকেতের অপেক্ষায় থাকবার জন্যে ওদের সংবাদ দেওয়া ছিল বলাই বাহুল্য।